মুক্তিযুদ্ধ শুরুর পর পাবনায় রাজাকার আল বদর, আল শামস ও মুজাহিদ বাহিনী গঠনে ভূমিকা রাখেন তিনি। মে মাসে নিজে হন শান্তি কমিটির সাধারণ সম্পাদক, পরে হন সহসভাপতি। মুক্তিযুদ্ধ চলাকালে উপনির্বাচনে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় পাবনা সদর আসন থেকে এমএলএ নির্বাচিত হন সুবহান। তিনি পাকিস্তান আর্মিদের সাথে অপহরণ, হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ সহ মানবতা বিরোধী অপরাধের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে আমাদের তদন্তে প্রতীয়মান হয়। 2012 সালের 15 এপ্রিল থেকে শুরু হয়ে প্রায় 1.5 বছর চলে এই জামায়াত নেতার বিরুদ্ধে তদন্ত। প্রতিবেদনে তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, অগ্নিসংযোগ, নির্যাতনের 9টি সুনির্দিষ্ট অভিযোগ আনতে যাচ্ছে তদন্ত সংস্থা। 1971 সালের 12 মে তার নেতৃত্বে পাকিস্তান আর্মির একটি বিরাট বহর সুজানগর থানাধীন সাতবাড়িয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে অভিযান চালায়, 300-400 লোককে হত্যা করে, এটাকে আমরা গণহত্যা বলছি, এবং বিভিন্ন লোকের বাড়িঘর লুটপাট করে বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সুবহানের বিরুদ্ধে মামলায় 43 জনকে সাক্ষী হিসেবে মনোনীত করেছে তদন্ত সংস্থা। গত বছরের 23 সেপ্টেম্বর থেকে আটক আছেন এই জামায়াত নেতা। শাকিল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন শিগগিরই জমা পড়ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই প্রতিবেদন জমা দিতে 3 থেকে 4 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক। দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। একটা সংগঠনের বিষয়ে সিদ্ধান্তটাই দেরিতে হয়েছে, আইনটি সংশোধন হওয়ার পরে আমরা তদন্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা কখনোই কোনো মামলায় ইচ্ছাকৃতভাবে বিলম্ব করি না। তদন্ত শেষ হলে রিপোর্ট দিয়ে দেব, আশা করি 3-4 মাস। কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না সে সিদ্ধান্ত জনগণই নেবে, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি নেত্রী প্রতিদিনই সরকার উৎখাত করে তাকে দেশ থেকে তাড়ানোর হুমকি দিচ্ছেন। গণভবনে 8 জেলা নেতাদের সাথে মতবিনিময়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করতে চতুর্থ পর্যায়ে বরিশাল, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, নীলফামারী, পিরোজপুর, বগুড়া, গোপালগঞ্জ এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান মোতাবেক দেশ চলবে, গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে। প্রতিদিন উনি বক্তৃতা দিলে আগে আমাকে দেশ থেকে তাড়ায় অথবা সরকার উৎখাত করে। ঠিক আছে, ক্ষমতা দেবার মালিক জনগণ, আল্লাহ, সম্মান দেবার মালিক আল্লাহ, আর ভোটের মালিক জনগণ। কাজে এখানে তো কে কাকে উৎখাত করবে সেটা তো আর বলা যায় না। কাজে উনি উৎখাত করেই যাচ্ছেন। উনি 4 মে আমাকে আলটিমেটাম দেন 48 ঘন্টার মধ্যে নাকি পালাবার পথ পাবো না। তো আমি কিন্তু এখনো আছি, পালাতে আমাকে হয়নি। আন্তর্জাতিক মহল চায় না বাংলাদেশ এত দ্রুত এগিয়ে যাক, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ব্যাপক উন্নয়নে অনেকেই ঈর্ষান্বিত, বিএনপি ক্ষমতায় এলে দেশ বিক্রি করে দেবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। যে আমরা সমুদ্র বিজয় করেছি, বিশাল আমাদের যেটুকু সম্পদ আছে, গরিবের ঘরে সম্পদ থাকলে অনেকেরই নজর পড়ে, এটা মনে রাখতে হবে। আর আওয়ামী লীগ থাকলে এই বাংলাদেশের কোনো সম্পদে কেউ হাত দিতে পারবে না। আর বিএনপি বা অন্য কেউ আসলে ওই নিজের ক্ষমতার লোভে ও দেশ বেচে দিতেও তারা পিছপা হবে না। বিএনপি, জামায়াত ও হেফাজতের অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে দলীয় নেতাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইসলামের নাম নিয়ে তারা রাজনীতি করে আর আওয়ামী লীগ করে জনসেবা। বিশ্বাস ফিরে এসেছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপে বসতে বিএনপির আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। রাজনৈতিক সমস্যার সমাধানে বিরোধী দলকে সংসদে এসে প্রস্তাব উত্থাপনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে কৃষক লীগের কার্যনির্বাহী সভায় তিনি এই আহ্বান জানান। এই সময় তিনি জনগণের প্রতি আস্থা রেখে অহেতুক রাজনৈতিক সমস্যা তৈরি না করে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপিকে আহ্বান জানান। হানিফ বলেন, জনসমর্থন আছে বলেই আওয়ামী লীগ বিএনপির মতো বিদেশিদের কাছে ধর্ণা দেয়নি। তার আশা, আগামী 24শে জানুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে এবং তাতে বিএনপি সহ সকল রাজনৈতিক দল অংশ নেবে। আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, আসুন নেতাদের নেত্রী, সংসদ চলছে, সংসদ অধিবেশনে আপনার যোগ দিন এবং সংসদ অধিবেশনে আপনার যে বক্তব্য আছে সেগুলো উত্থাপন করুন।
আপনি যে রাজনৈতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে চান, আলোচনা করে সংসদে বসে আপনার সমাধান করুন। আমি আশা করি বিরোধী নেত্রী আপনি অহেতুক রাজনৈতিক আন্দোলনের সমস্যা সৃষ্টি না করে সংসদে যোগদান করে এই সংকট নিরসনের জন্য আলোচনা করে সমাধান করবেন। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে 25শে অক্টোবরের পর চূড়ান্ত আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। দুপুরে রাজধানীতে এক আলোচনায় তিনি একথা বলেন। মওদুদ আহমেদ বলেন, সরকার যতই শক্ত কথা বা অবস্থান নিক না কেন, তাদের অবস্থান আসলে নড়বড়ে। নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন এ নিয়ে আলোচনা হলে বিএনপি তাতে যোগ দেবে বলে জানিয়েছেন দলটির এই নেতা। এমন একটা সময় আসবে যে সময়ে আপনারা ভাবতে হবে এই নির্দলীয় সরকার অধীনে নির্বাচন করার জন্য, সংবিধান সংশোধন করার জন্য। 24শে অক্টোবর পর্যন্ত আমাদের একটি পর্যায়, 25শে অক্টোবর থেকে শুরু হবে আন্দোলনের নতুন পর্যায়। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবি, রূপকল্পের নামে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় যেসব তথ্য উপাত্ত তুলে ধরছেন সেগুলো সঠিক নয়। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। এ সময় তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর ছেলে হয়েও জয় জাতিকে বিভ্রান্ত করছেন। দুর্নীতিতে বাংলাদেশের বর্তমান অবস্থান, জিডিপির প্রবৃদ্ধির হার, এসব বিষয়ে জয় ভুল পরিসংখ্যান দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের প্রচার কম হচ্ছে, জয়ের এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে রিজভী প্রশ্ন তোলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ এমনকি জোর করে বিলবোর্ডে নিজেদের ফিরিস্তি তুলে ধরা তবে কাদের প্রচারণা? আমরা তীব্রভাবে তার প্রতিবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে ডাটা এবং পরিসংখ্যান দিয়ে আমি দেখালাম যে একজন তরুণ হিসাবে তার যে সত্য ভাষণ করা উচিত ছিল, সেটিকে না যে তাদের রাজনীতির যে পঙ্কিল পথ, রাজনীতির যে সংকীর্ণ পথ, সে পথেই তিনি হেঁটে গেছেন। এখান থেকে তার কাছ থেকে জাতি আর নতুন করে কিছু প্রত্যাশা করতে পারে না। দুদিনের সফরে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বিকেল 4:45টার দিকে তিনি গুলশানের নিজ বাসভবন থেকে রওনা হন। বগুড়া সার্কিট হাউসে রাত্রি যাপন করে রবিবার রংপুরে যাবেন তিনি। সেখানে 18 দলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দিয়ে রাতে আবারও বগুড়া সার্কিট হাউসে রাত যাপন করবেন খালেদা জিয়া। সোমবার সকালে খালেদা জিয়া বগুড়া থেকে নওগাঁ হয়ে রাজশাহী যাবেন। সেখানে জনসভা শেষে রাতেই নাটোর হয়ে ঢাকা ফিরবেন বিরোধী দলীয় নেতা। এই মুহূর্তে খালেদা জিয়ার গাড়ি বহর গাজীপুরের শফিপুর অতিক্রম করছে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি আবুল হাসান, কথা বলছি তার সাথে। আবুল, খালেদা জিয়ার গাড়ি বহর এখন ঠিক কোন জায়গায় আছে? আপনি জানেন খালেদা জিয়ার গাড়ি বহর যখন ঢাকা থেকে আসেন তার কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পর গাজীপুরের চন্ডিতে পৌঁছায়। সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। এরপর তিনি থেকে গাজীপুরের চামড়া অতিক্রম করেন 6:30টার দিকে। সেখানে গাজীপুরের মেয়র অধ্যাপক এমমানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বেগম জিয়া হাত নেড়ে নেতাকর্মীদের অভিনন্দনের জবাব দেন এবং তার গাড়ি বহর সেখান থেকে শফিপুর উদ্দেশ্যে রওনা দেন। এবং এখন গাড়ি বহর ঠিক শফিপুর থেকে কালিয়াপুর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এর আগে শফিপুরে নেত্রীর আগমনকে কেন্দ্র করে তাকে শুভেচ্ছা জানানো নিয়ে ইসলামের দুর্যোগের মধ্যে সংঘর্ষ হয় এবং সেখানে সে সময় বিভিন্ন মতন নেতাকর্মী আহত হয়। তো এখন এই অবস্থায় সেখানে পরিস্থিতি পুরোপুরি শান্ত এবং খালেদা জিয়ার গাড়ি বহর এখান থেকে কিছুক্ষণ আগে কালিয়াপুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং মোটামুটি পরিবেশ শান্ত রয়েছে। শারমিন। আবুল হাসান, আপনাকে ধন্যবাদ। খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে আছেন আমাদের প্রতিনিধি আবুল হাসান, তিনি জানাচ্ছিলেন আমাদেরকে। চলে যাচ্ছি পরের খবরটিতে।
যাত্রাবাড়িতে বাবা মায়ের চোখের সামনে সন্তান হত্যার ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ডাকাতি নাকি হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই রাতে বাসায় এসেছিল সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ যাত্রাবাড়ির পুরাতন ধাঁচের এই বাসার পেছনের দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢোকে। পাশের রুমে বেঁধে রাখা হয় গৃহকর্মীকে। এরপর দুর্বৃত্তদের প্রধান টার্গেট শয়নকক্ষ, যেখানে বাবা মায়ের চোখের সামনে সন্তান বখতিয়ারকে গুলি করে হত্যা করা হয়। সকালে ডিএমপির অপরাধ বিভাগের যুগ্ম কমিশনার ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা শোনেন। লাইট নিভিয়ে টেলিভিশনের স্বল্প আলোতে হত্যাকারীকে চেনা সম্ভব কিনা তাও পরীক্ষা নিরীক্ষা করা হয়। তবে হত্যাকাণ্ডের কয়েকদিন আগে বাসার পোষা কুকুরের মৃত্যু, অনেক দামি মালামাল না নিয়ে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়া, প্রত্যক্ষদর্শীর এমন বর্ণনায় রহস্য থেকেই যাচ্ছে এটি নিছক ডাকাতি নাকি হত্যাকাণ্ড। 5-6 জন লোক ঘরের ভিতরে, একজন আমার ঝুড়ি ধরছে, আরেকজন আমার হাতটা বাঁধছে, আমার ছেলেটা কাঁপড়াইতেছে সামনে। এর মধ্যে ওরা চাবি দে চাবি দে চাবি দে। পুলিশ বলছে হত্যাকাণ্ডের কারণ ও কারা এ ঘটনা ঘটিয়েছে তা অনুসন্ধানে বিভিন্ন বিষয় বিবেচনায় রাখা হয়েছে। একটা ক্রাইম সিনে যে প্রাথমিক সিনারিও বা যে ধারণাগুলো তৈরি হয় তার মধ্যে অনেকগুলো ডাইমেনশন থাকে, তো আমরা সবগুলোই খতিয়ে দেখছি। ঘটনার পর মামলা হয়েছে থানায়, তদন্ত করছে রাষ্ট্রের সব আইন প্রয়োগকারী সংস্থা। কিন্তু তারপরেও সন্তান হারায় এই মায়ের কান্না থামছে না কিছুতেই। সেটা যে থামানো সম্ভব নয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আর এরপর অন্যান্য খবরের সাথে আরো থাকছে। সিরিয়ার রাসায়নিক অস্ত্র হস্তান্তর 2014 সালের মাঝামাঝি জেনেভার বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতৈক্য।